জাফরি এখন অনেকটাই সুস্থ। আওয়াজ সোফায় বসে মোবাইল দেখছে। তার কোলে জাফরি বসে আছে। রুয়াদ আর ইনিমা দুজন সকালে খাবার তৈরি করতে ব্যস্ত। মায়া চৌধুরীও তাদের কাছে রয়েছেন। ফজলু চৌধুরী এখন ঘুমাচ্ছেন। আরহাম ঘুমের কারণে ঢুলতে ঢুলতে এসে আওয়াজের পাশে বসে। তাকে দেখে এমন মনে হচ্ছে যেন কত রাত ঘুমায়নি। আওয়াজ একবার আরহামের দিকে তাকিয়ে আবার মোবাইল নজর দিয়েছে। আওয়াজ ইকরামুলের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আরহাম এইরূপ কথা আওয়াজ তার দিকে ভুরু কুঁচকে তাকায়। তুমি জানো কিভাবে? টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আরহাম আবার আগের জায়গায় আসে। এত সিরিয়াস অবস্থা করেছিস কেন? আদৌ বাঁচবে তো? বাহিরের মানুষেরা যদি জানে তুই এমন করেছিস তাহলে এবারের এমপি পদে নমিনেশন দিবে না তোকে। তাচ্ছিল্য হাসে আওয়াজ। এটা তো কিছুই না, সামনে আরো অনেক কিছু বাকি আছে। তুমি শুধু দেখতে থাকো। আর নমিনেশন সেটা আমি পেয়ে গিয়েছি। এত বোকা মনে করছো আমায়? ভাইয়ার কথা অবাক আরহাম উৎসুক স্বরে বলে, তোর মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? উত্তর না দিয়ে আওয়াজ ছোপা মাথা হেলিয়ে দেয়। আর এদিকে উত্তরে আসা আরহাম তাকিয়ে আছে। একসময় আরহাম উত্তর না পেয়ে ভেংচি দিল, কিন্তু আওয়াজ কোনো রকম ভ্রুক্ষেপ করল না। দেবর সাহেব আর জাফরির বাবা, তোমরা এসে নাস্তা করো। আর ডাকতে পারবো না কিন্তু। ইলিমা এক পাশ রুয়াদ দাঁড়িয়ে জাফরিকে আওয়াজ খাইয়ে দিচ্ছে। সেই দিকটায় তাকিয়ে আছে রুয়াদ। আরহাম এখন খাবে না বলে দিয়েছে। মায়া চৌধুরী আর আওয়াজ খেতে বসলো। চুপচাপ খেয়ে আওয়াজ উঠে পড়ে। হাত ধোয়ার সময় একবার রুয়াতের দিকে নজর পড়ে তার। রুয়াত আর ইনিমা পরে নাস্তা করে নেয়। আরহামের জন্য অপেক্ষা করেনি ইনিমা। তার শরীরে যে কন্ডিশন, টাইম টু টাইম খাবার খেতে হয়। মাত্রই কয়েক মাস হয়েছে, এখনই এই অবস্থা। পরে তো আরো কত কিছুই বাকি আছে। জাফরি অসুস্থতার জন্য ইনিমা আর নিজের যত্ন ঠিক করে নিতে পারেনি। তার কারণে শরীরটা ইদানিং খুব খারাপ লাগছে। আওয়াজ ড্রয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজ বের করেছে। একটু পর সে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। রুয়াত রুমে আসে। আওয়াজ এখন বেডে বসে কাগজগুলো একটা একটা করে চেক করে নিচ্ছে। অফিসে যাবেন না? কাগজগুলো আজ একটা ব্যাগে রেখে দিল। আয়নার সামনে এসে চুল ঠিক করেছে। আজ অফিস নেই। চকিত নজরে তাকায় রুয়াদ এমপি সাহেবের দিকে। যাবেন না তাহলে আজ? আওয়াজ রুয়াদের সামনে এসে দাঁড়ায়, কোমর জড়িয়ে ধরে। কেঁপে ওঠে মেয়েটা। বারবার বারণ করার পরও কেঁপে ওঠে। এমন স্পর্শ তো সহ্য হয় না। হুটহাট রুয়াতের কাণ্ডে আওয়াজ আরেকটু চেপে ধরে। ভুরু কুঁচকে তাকায় জড়িয়ে ধরা মেয়েটার দিকে। তুমি চাও আমি বাসায় থাকি? রুয়াত এক হাতে আওয়াজের বুকে রাখে। আপনার কাজ আছে। আমি চাই না আমার জন্য আপনার কাজে কিছু হোক। তুমি বললে আমি সব কাজ ফেলে রেখে দিতে রাজি পিয়সী। আওয়াজে শুধু তুমি হলেই চলবে। রুয়াদের দুগালে হাত রেখে আওয়াজ চোখ বন্ধ করে আছে মেয়েটা। এতপর আওয়াজ রুয়াদকে শক্ত করে জড়িয়ে ধরল। পিয়সী ঘাড়ে মুখ বুজে। প্রত্যেকটা নিঃশ্বাস উপচে পড়ছে ঘাড়ে। রুয়াদ এক হাত দিয়ে আওয়াজের পাঞ্জাবি খামচে ধরে। থাকবো বাসায়? নরম স্বরে আওয়াজ কথাটি বলে। রুয়াদের বুকে কেঁপে ওঠে। শরীরের প্রতিটা অঙ্গ বারংবার কেঁপে উঠছে। চেয়েও কথা বলতে পারছে না। আওয়াজ রুয়াদকে ছেড়ে দেয়। দ্রুত নিঃশ্বাস ওঠানামা করছে পিয়সী। হাসে ভয়ঙ্কর প্রেমিক পুরুষ। এইটুকুতেই এই অবস্থা। আবারও রুয়াদের গালে হাত রাখে। আরেক হাত পিঠে রেখেই তাদের মাঝে দূরত্ব ঘুচিয়ে দেয়। আর কাঁপতে হবে না, আমি আসছি। বাসায় এসে যতবার কেঁপেছ ততবার এর হিসেব নিব। শাস্তি তোলা রাখলাম। দ্রুত পায়ে হেঁটে আওয়াজ বের হয়ে আসলো রুম থেকে। বুকে হাত চেপে দাঁড়িয়ে আছে রুয়াদ। মানুষটা আশেপাশে থাকলে সবকিছু ঘোলাটে লাগে রুয়াদের। কিছু না কিছু করে ছাড়বে। রুয়াদ একবার পেটের দিকে তাকায়। অনেকগুলো কাগজ
অগোছালো করে রেখে গিয়েছে আওয়াজ। সেগুলো গুছিয়ে নিচে আসে। আওয়াজ চলে গিয়েছে অনেকক্ষণ হয়েছে। ফজলু চৌধুরী এক এলাহি কাণ্ড বাধিয়ে ফেলছে। আজ তিনি আর আরহাম কেউ আজ কোথাও যাবে না বলে দিয়েছেন। অনেক বড় একটা কেক নিয়ে আসেন। রুয়াদের হাতে আরহাম কেকটা দিল। সে শুধু বোকার মতো চেয়ে আছে। মায়া চৌধুরী আছে নিচে। ইনিমা আসেনি এখনো। আজ মূলত আরহাম এবং ইনিমার ষষ্ঠ বিবাহবার্ষিক। রুয়াদ অধর কাটে। কিভাবে যেন আজকের তারিখটা ভুলে গিয়েছে। ইনিমা নিচে আসে। আরহাম কাণ্ড। রাগ উঠছে তার। খুব বিরক্ত লাগছে এসব। তবুও শ্বশুর শাশুড়ির সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছে ইনিমা। মায়া চৌধুরী আর ফজলু চৌধুরী বেশ খুশি। মায়া চৌধুরী বলে দিয়েছে আজ তিনি সব রান্না করবেন। দুবউয়ের ছুটি আজ। যদিও দুজন পাশে পাশে থেকেছে। রুমে এসে ইনিমা মুখটা বেজার করে রেখেছে। তার এসব কিছুই ভালো লাগছে না। আরহামকে মনে মনে শতগালি দিয়ে চলছে। সভা আজ গুরুত্বপূর্ণ মিটিং চলছে। একটু পর রাজনৈতিক মিছিল আওয়াজ যোগ দেবে। মিটিং অলরেডি শেষের পথে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান অভিযোগ তুলছে, কেন বারবার আক্রমণ আসছে এত বড় নেতাদের ওপর। সবার মাঝখানে একমাত্র আওয়াজই মিটমিট করে হাসছে আড়ালে। বাহির থেকে আওয়াজ আসছে। সব ছেলেগুলো এসে পড়ছে যারা আজ আওয়াজের সঙ্গ দিবে। আওয়াজ উঠে দাঁড়া। এসব মিটিং কাল করব। মীমাংসা কাল করা হবে। আর আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবে ইকরামুল তাহের। উনি সুস্থ হোক। আমার মিছিলে আপনারাও সামিল হবেন চলুন। সবাই আওয়াজের সাথে চলল। শামসুজ্জামান থতমত খেয়ে গেল। কখনো আওয়াজের কাছ থেকে যথাযথ একটা উত্তরও পেল না। যাই সবার মধ্যে টুকটাক কথা বলতে পারবে আওয়াজের সাথে একাকী থাকলে কখনোই কথা বলার সাহস হয় না। শামসুজ্জামান নিজের শার্টের কলার ঠিক করলেন। এতপর রওনা হলেন মিছিলের উদ্দেশ্যে। সামনে ইলেকশন, এটাই নিয়েই ব্যস্ত আওয়াজ। ইলেকশনের আগে প্রচারের কাজটা খুব দরকার। মাঝে মাঝে মিছিলের আওয়াজ যোগ দেয়। আর বেশিরভাগ সময় ছাত্রলীগের ছেলেরা বা চেয়ারম্যান কাউন্সিলর মিছিল আজ আওয়াজ করছে। কয়েক মিনিট যাবৎ ইনিমা দুঃখী দুঃখী মুখ করে বসে আছে। সে কোনোমতে শাড়ি পরবে না। এসব বিরক্ত লাগছে তার। আরহামকে তো আনলিমিটেড গালি দিয়েই চলছে। রুহাদ চুপচাপ বসে আছে। জাফরিও তার মিমিমের কোলে চুপটি মেরে বসেছে। মায়ের রাগে সময় সে কোনো কথা বলেই পিঠে কয়েকটা পড়বে। আপু ভাইয়া যেহেতু বলেছে তাহলে একটু পরো না শাড়ি। ইনিমার শরীর দুর্বল। আর আরহাম এমন পাগলামো সহ্য হচ্ছে না একদম। জানিস আমার কত খারাপ লাগছে। আরহাম কি এসব বোঝে? মানছি আমাদের বিবাহ বার্ষিক, সে কি চোখে দেখে না আমি কত অসুস্থ? জ্ঞানহীন মানুষ কোথাকার। একসময় প্রচুর মুড সুইং হয়ে ইনিমাই বলেছে তাকে, একবার ভালো লাগবে তো আবার খারাপ লাগবে। কিন্তু আরহাম তো শখ করে এনেছে। হয়তো এখন ছোটখাটো আয়োজন করতে রাগ লাগছে। আবার না করলেও ইনিমার মন খারাপ হয়ে যাবে। এই ভেবে আরহাম ছোট্ট একটা আয়োজনের ব্যবস্থা করেছে। আপু 5 মিনিটের জন্য বড় ভাইয়া কত খুশি হয়ে করেছে এসব। মানুষটা কষ্ট পাবে তো। আচ্ছা আমি তোমায় হেল্প করি। কি কালার শাড়ি পরবে বলো, আমি বের করে দিচ্ছি। মন শান্ত হয়ে ইনিমা উঠে আলমারি থেকে কালো রঙের শাড়ি বের করে। আরহাম চেয়েছে শাড়ি পরতে, তাই পরছে। রুয়াদ টুকিটাকি সহযোগিতা করছে ইনিমাকে। শাড়ি পরে যেন আরো অস্থির লাগছে তার। নিজের ইচ্ছাতেই ইনিমা হালকা সাজে। এই বলছে শাড়ি পরবে না, আবার এখন সেজেওছে। রুয়াদ মুচকি হাসছে। বোনের এমন কাণ্ড মজা লাগছে তার। আপু আমি একটু রুমে যাচ্ছি জাফরিকে নিয়ে। পিছন ফিরে বোনের দিকে তাকায় ইনিমা। কেন? একটু তোমার দেওরকে কল দিব, আসছে না যে। ও আচ্ছা যা। রুয়াদ আর জাফরি রুমে আসে। সবেমাত্র রাত 8টা বাজতে চলল। কাল
তো এসেছিল অনেক রাত করে, আজ কি আসবে এত তাড়াতাড়ি? রুয়াদ কিছুক্ষণ ভাবল, কল দিবে নাকি দিবে না। জাফরি তোমার চাচ্চুকে এখন কল দিলে সে কি রেগে যাবে? বাচ্চা মেয়ে কি বুঝে মাথা নাড়ালো। তবু একটু একটু সাহস পেল রুয়াদ। আওয়াজে নাম্বারে কল এলো, কিন্তু ধরল না, উল্টো কেটে দিল। রুয়াদ মন খারাপ হয়ে গিয়েছে। নিচে আওয়াজের কণ্ঠস্বর শুনতে পেল। রুয়াদ, তবে কি আওয়াজ এসেছে? আরহাম যেন তার সাথে কথা বলছে। রুয়াদ অবাক হয়ে জাফরির দিকে তাকায়। আওয়াজের পিঠে হালকা থাপ্পড় মারে আরহাম। হাতে তার কিছু ব্যাগ আর মুখে হাসি। এত কিছু দরকার ছিল না ছোট ভাই। ভুরু কুঁচকে ভাইয়ের পানে চায় আওয়াজ। এতগুলো পেয়ে খুশি হয়ে যে আরহাম এমনটা বলছে খুব ভালো করে বুঝে গিয়েছে সে। নাটক বন্ধ করো, তোমার কাহিনী আমি বুঝি না বলছো? আরহাম হাসে। মায়া চৌধুরীও হেসে উঠলেন দুই ছেলের খুনসুটি দেখে। অবশ্যই আরহামের এসব কথা বলতে ভালোই লাগে। সে বলে মজা করে, অথচ তার ছোট ভাই শুধু শুধু রেগে যায়। রুয়াদ নিচে আসে। আওয়াজ একবার তার পিয়সীকে দেখে নেয়। চোখে শান্তি তার পিয়সীর মুখখানা। আওয়াজ, যা বাবা, ফ্রেশ হয়ে আয়। গম্ভীর মুখে আওয়াজ বলে, বাবা কোথায়? এসব অনুষ্ঠান শেষ হলে বাবা আর ভাইয়া আমার এক্সট্রা রুমে এসো। আরহাম মাথা নাড়ায়। মায়া চৌধুরী উত্তর দেন, তোর বাবা বাসায় রুমে আছেন তিনি। আচ্ছা, আমি বলে দিব। আওয়াজ অনেকবার তার পিয়সীর দিকে তাকায়। তার দৃষ্টিও আওয়াজের দিকে ইশারা করে রুমে আসতে। রুয়াদ জাফরিকে মায়া চৌধুরীর কাছে রেখে উপরে আসে। ওয়াশরুম থেকে আওয়াজ আসছে। নিশ্চয় আওয়াজ এখন শাওয়ার নিচ্ছে। আলমারি থেকে আওয়াজের কাপড় বের করে বেডে রাখে। তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয় আওয়াজ। যেটা বলছে সেটাই ঠিক। মাত্রই শাওয়ার নিয়েছে সে। তড়িঘড়ি করে মুখটা ঘুরিয়ে নেয় রুয়াদ। বুক কাঁপছে তার, ভীষণ লজ্জাও লাগছে। ভুরু কুঁচকে আওয়াজ কাপড় পরে। এভাবে বউকে লজ্জা দিতে ইচ্ছুক নয় সে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে নিচ্ছে। নির্বাক দর্শকের মতো শুধু তাকিয়ে আছে রুয়াদ। আয়নায় আওয়াজের পিয়সীকে দেখা যাচ্ছে। রুয়াদের কাছে এসে দাঁড়ায় আওয়াজ। চোখ মুখে গম্ভীরতা। ভড়কে যায় রুয়াদ। এমনটা করার কারণ বুঝে উঠতে পারছে না। আমি বাসায় থাকি কতক্ষণ? ঢোক গেলে রুয়াদ। আওয়াজ কিন্তু তার উত্তর পায়নি। কবজি ধরে টেনে আনে তার কাছে। কথা নাই কেন? আমি যতক্ষণ বাসায় থাকবো ততক্ষণ আমার সামনে থাকবে। এর কথা হেরফের করে আমার মেজাজ বিগড়ে দিবে না। মাথা নাড়ায় মেয়েটা। রুয়াদের হাত মুঠোয় পুরে আওয়াজ। দুজনে নিচে আসে। সবাই নিচে আছে। ইনিমাও এসেছে। এক কোণায় দাঁড়িয়ে আছে ইনিমা আর আরহাম। যেন কয়েক ঝাড়ি খেয়ে চুপ হয়ে আছে আরহাম। দেখেই বোঝা যাচ্ছে। রুয়াদ হাসে। হালকা হাসির শব্দ শুনে আওয়াজ তাকায় তার পাশে থাকা মেয়েটির দিকে। দৃষ্টি অনুসরণ করে আওয়াজও তাকায় সে দিকটায়। তার ও হাসি এসে গেল। আরহাম অসহায় এর মতো দাঁড়িয়ে আছে। ইনিমা আর আরহাম জাফরিকে তাদের মাঝে রেখে কেক কাটে। রুয়াদ একবার আওয়াজের দিকে তাকায়। তার হাত এখনো আওয়াজের হাতে। মানুষটা সামনে তাকিয়ে আছে। রুয়াদ একবার তার হাতের দিকে তাকায়। এতপর আবার তার মনের প্রেমিকের দিকে তাকায়। মনের প্রেমিক একজনই, কারণ কখনো সে আওয়াজকে সরাসরি প্রেমিক বলে আখ্যায়িত করেনি। তাই মনের প্রেমিক হিসেবে ধরে নিয়েছে সে। রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে রুয়াদ। ফজলুল চৌধুরী, আরহাম আর আওয়াজের অন্য একটি রুমে। ইনিমা থেকে জিজ্ঞেস করছে তারা নাকি কিসব নিয়ে আলোচনা বলছে। তাই রুয়াদ আর কথা বাড়ায়নি। একা একা দাঁড়িয়ে আছে বারান্দায়। রাতের খাবার খেয়ে তারা অন্য রুমে বসে কথা বলছে। ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি হবে কিছুক্ষণ পর। হঠাৎ জঠরে কারো হাত পেয়ে কেঁপে ওঠে রুয়াদ। পিছন ফিরে দেখে আওয়াজ দাঁড়িয়ে আছে। তার গালের সাথে গাল লাগিয়ে আছে। আওয়াজের হাতের উপর হাত খামছে ধরে চোখ বন্ধ করে ফেলে। আমার জন্য অপেক্ষা করছো? মুখ দিয়ে কথা বলবে সে শক্তিও যেন নেই। তাও আমতা আমতা করে বলে, কখন এসেছেন রুমে?
আওয়াজ শুনতে পায় নিজে। হালকা হেসে আওয়াজ রুয়াতের ঘাড়ে তার অদর ছুঁয়ে দেয়। প্রিয়সীর কথা ঘুরাবার চেষ্টা করবে না। সকালের সেই কথাটা আমি ভুলিনি। রুয়াদকে ঘুরিয়ে তার সম্মুখে দাঁড় করায়। এক হাত গ্রিলে রাখে, অন্য হাত প্রিয়সীর কোমরে। এই তো এখনই যেন রুয়াতের শরীরে প্রতিটি অংশ ধসে পড়বে এমন ছোঁয়ায়। চোখ খুলে কিছু বলতে যাবে তার আগে রুয়াতের অদর দখল করে নেয় আওয়াজ। আওয়াজের চুলে এক হাত রুয়াত, অন্য হাত দিয়ে খামচে ধরে ঘাড়। ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, শরীর জুড়িয়ে যায়। প্রিয়সীর শিরা উপশিরায় কেঁপে উঠছে বারবার। কিছু সময়ের মধ্যে বৃষ্টি শুরু হয়। আওয়াজ ছেড়ে দেয় রুয়াতকে। রুয়াতের বাহুতে হাত রাখে। হাঁপিয়ে উঠেছে দুজন। মাতাল ভরা কণ্ঠস্বর আওয়াজে। রুয়াতের নেশায় যেন তাকে তড়িৎ চুম্বকের মতো করে টানছে। চেয়েও নিজেকে আজ সংযত রাখতে পারছে না। অনুভূতিরা যেন তীব্রভাবে হানা দিচ্ছে। বড্ড প্রেম পাচ্ছে প্রিয়সী। সকালে শাস্তি ভোগ করতে হবে এখন। রুয়াদকে কোলে তুলে নেয় আওয়াজ। বেডে শুইয়ে দেয়। নিজে টি-শার্ট খুলে সোফায় রাখে। চোখে মুখে খুশির ঝলক। রুয়াদের দুপাশে হাত রেখে অনেকটা ঝুঁকে আছে। মারাত্মক রূপ যেন ভর করেছে রুয়াদের ওপরে। নিঃশ্বাস উপচে পড়ছে রুয়াদের চোখে মুখে। লোকটিকে প্রত্যাখ্যান করার সাহস নেই তার। ভালোবাসায় মেতে উঠে এমপি সাহেব। মৃদু শব্দ করে উঠছে মেয়েটা। চুপিসারে সায় দেয় রুয়াদ। দুজন দুজনার মত্ত। রুয়াদের চোখ থেকে সুখের পানি পড়ছে। আওয়াজ তা মুছে ফেলে। এটা নিত্যদিনের কাজ। ক্লান্ত হয়ে আওয়াজ শুয়ে পড়েছে প্রিয়সী বক্ষে। রুয়াদ হাত রাখে প্রেমিকের পিঠ বরাবর। নিভু নিভু হয়ে আসছে আওয়াজের চোখ। বেসামাল স্বরে বলে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিহরে ওঠে, বলো না প্রিয়সী। রুয়াদ, মা আওয়াজ ওঠেনি এখনো। সোফায় বসে ইনিমা আর রুয়াদ একসাথে বসে কথা বলছিল। মায়া চৌধুরীর কথা শুনে মাথা তুলে তাকায় তার দিকে। দেওয়াল ঘড়িতে একবার তাকালো 11:30 বাজে। আজ কখনো এত সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকেনি। উঠে দাঁড়ায় রুয়াদ। মা, আসার সময় ওনাকে দেখেছিলাম ঘুমাচ্ছে। ভুরু কুঁচকে এলো মায়া চৌধুরী। এতক্ষণ ধরে ঘুমাচ্ছে? কাল রাতে তো ফজলু চৌধুরী আর আরহামকে বলছিল আজ প্রচারের কাজে বের হবে। তাহলে এতক্ষণ ঘুমাচ্ছে কেন? ওকে তুলে দাও, যাও। মাথা নেড়ে রুয়াদ উপরে চলে যায়। ফজলু চৌধুরী এসেছে, বসেছেন বাড়ির বড় বউয়ের পাশে। ইনিমা মুচকি হাসল তার শাশুড়িকে দেখে। রুয়াদের রুমে এসে দেখে আওয়াজ উপরে হয়ে ঘুমাচ্ছে। আওয়াজের পিঠে হাত দিতে গলায় আওয়াজের হালকা উঁচু করে বলে, শুনছেন, উঠুন। রুয়াদের কণ্ঠস্বর শুনে আওয়াজ মাথা তুলে তাকায়। চোখগুলো একটু একটু লাল হয়ে আছে। সারা মুখে গম্ভীরতা। ঘুম ঘুম কণ্ঠে বলে, কয়টা বাজে? 11টা বাজতে চলো। আসলে মা বলছে আপনাকে ঘুম থেকে তুলে দিতে। আওয়াজ তার এক হাত কপালে রাখে। এত সময় ঘুমিয়েছেন? কাল রাতে তো একটু ঘুমায়নি। রুয়াদ উঠে আওয়াজের পাঞ্জাবি বের করে দেয়। এখানে আসো রুয়াদ। ধীর পায়ে রুয়াদ আওয়াজের সামনে দাঁড়ায়। জড়িয়ে ধরে একটু আমাকে। স্বাভাবিক কণ্ঠস্বর আওয়াজে। রুহাত ও কিছু বলল না। আওয়াজকে জড়িয়ে ধরে রেখেছে। প্রিয়সীকে বুকে জড়িয়ে ভালো লাগছে আওয়াজের। অন্যরকম ভালো লাগা। রুয়াদকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে ছেড়ে দেয় আবার। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে রুয়াদ রুমে নেই। মেয়েটা কি শান্ত ভেবেছিল আওয়াজ, এখন দেখছে দুদণ্ড কোথাও শান্ত হয়ে থাকে না। কাল সুন্দর করে বলে দিয়েছিল যে আওয়াজ যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ তার চোখের সামনে থাকতে। কালকের কথা বোধহয় আজকের দিন শুরু হতেই না হতে ভুলে গিয়েছে। আওয়াজ রুয়াদের নামিয়ে রাখা সাদা পাঞ্জাবি পরে নেয়। উপরে কালো রঙের কোটি, ঘাড়ে হাতে ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করে একদম পরিপাটি হয়ে নিচে আসে সে।
সোফার পায়ের উপর পা তুলে আরহাম মোবাইল দেখছে। তার গায়েও সাদা পাঞ্জাবি আর কালো রঙের কোটি। দুভাই সেম সেম পড়েছে। রুয়াদ টেবিলে নাস্তা এনে রাখার সময় একবার আওয়াজ এবং আরহামকে খেয়াল করে। এরা কি আজ শোক পালন করতে যাবে নাকি আজ? মুচকি হাসে রুয়াদ। আওয়াজ দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছে, আর পাশের সোফায় আরহাম বসে। রুয়াদ আবার ইনিমার কাছে আসে। রুয়াদ এখনো জানে না যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু ইনিমাকে আরহাম বলেছে তারা আজ কোথায় যাবে। আওয়াজ আর আরহাম একসাথে নাস্তা করে নেয়। ফজলুল চৌধুরী আর মায়া চৌধুরী ইনিমা রুয়াদের সাথে খেয়ে নিয়েছে। আওয়াজের পাশে রুয়াদ দাঁড়িয়ে আছে। দু ছেলে আর বাবা তিনজনে একই রকম পোশাক। রুয়াদের যেন কৌতূহল বেশ, কিন্তু সবার সামনে চুপ করে আছে। তারা আসলেই যাবে কোথায়? মায়া চৌধুরী দু ছেলে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ফজলুল চৌধুরী দাঁড়িয়ে আছে। প্রতিবার ইলেকশনের সময় একবার না একবার আওয়াজের সাথে তার দুজন মিছিল বা বিভিন্ন সভায় যোগ দেয়। কাল এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। ফজলুল চৌধুরী ছেলের কথায় যান সব সময়, না হলে তার ছেলে আবার রাগ করে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু আরহামকে রাজি করাতে আওয়াজের কোনো কষ্ট করতে হয় না। রাজনীতি টুকটাক বিষয়ে সে জড়িত, যদিও কখনো এত মূল্য দিয়ে কাজ করেনি। মায়া হয়েছে তোমার? আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। মায়া চৌধুরী সবার আড়ালে নিজের ওড়না দিয়ে চোখে অশ্রু মুছে নিল। গতবার কি কাহিনীটাই না হলো। ছেলেকে এসব থেকে সরে আসার কথা বলতে পারবে না যেন এই সাহসটুকু নেই তার। সাবধানে থেকো তোমরা। আর আরহাম শোন। আওয়াজের মাথা হুটহাট গরম হয়ে যায়। ওকে সামলে নিস। আরহাম তার মাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, তুমি এত চিন্তা করো না মা। আজ একবার রুয়াদের দিকে তাকায়। এই মুহূর্তে ইচ্ছে করছে প্রেয়সীকে একবার শক্ত করে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নিতে। অদম্য ইচ্ছাটাকে সে বিসর্জন দিয়ে দিল। রুয়াদ অন্যদিকে তাকিয়ে আছে। তারা বের হয়ে আসে বাসা থেকে। বাসার বাহিরে ৩টার মতো গাড়ি দাঁড়িয়ে আছে। আওয়াজরা চলে যাওয়ার পরে গাড়িগুলো তাদের পিছন পিছন চলে যায়। জাফরিকে ঘুম পাড়িয়ে ইলিমা রান্নার কাজে নিচে আসে। এসে দেখে রুয়াদ একা একা সবজি কাটছে। ইলিমা আগমনে রুয়াদ তার দিকে তাকায়। আপু, আজ ওনারা কোথায় গিয়েছে জানো কিছু? অবাক হয়ে ইলিমা রুয়াদের দিকটায় তাকালো। তুই জানিস না কিছু? দুদিকে মাথা নাড়ায় রুয়াদ। ইনিমা বেশ অবাক হয়। আওয়াজ কি কিছুই বলেনি রুয়াদকে? সামনে তো ইলেকশন, তাই তারা প্রচার করবে আজ। আওয়াজ এ ব্যাপারে তোকে কিছু বলেনি? রুয়াদের মন খারাপ হয়ে যায়। পরক্ষণে মনে আসে আওয়াজ জানে রুয়াদ এসব পছন্দ করে না, তাই হয়তো বলেনি রুয়াদকে। কিন্তু আওয়াজের সাথে সম্পৃক্ত কিছুই এখন আর রুয়াদের অপছন্দ নয়। রাজনীতির বিষয়টা এখন খুব সহজ স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও যদি আওয়াজ তাকে তার প্রাপ্য সময়টুকু দিতে পারে, তাহলে সে মানুষটা নিঃসন্দেহে ভালো। আর মানুষটার কাজও কখনো আওয়াজের নামে তেমন খারাপ কিছু শুনিনি। এমনটা না যে রাজনীতি করাটাকে পছন্দ করে, শুধুমাত্র স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছে সে। রুয়াদ তপ্ত নিঃশ্বাস ছাড়ে। রান্না শেষ হলে উপরে চলে আসে। একেবারে শাওন নিয়ে নেয়। কাল বৃষ্টি হয়েছিল, কিন্তু আজ আবার গরম পড়েছে। আয়নার সামনে বসে বসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। তখনই জাফরি দৌড়ে আসে। রুয়াদ জাফরির হাত ধরে বলে, কি হয়েছে জাফরি বাবু, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? হাঁপাতে লাগলো জাফরি। যেন একটু দৌড় দিয়েই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। নানু ভাই এসেছে, নিচে আসো। রুয়াদের চোখে মুখে খুশির ঝলক দেখা যাচ্ছে। নানু ভাই মানে হান্নান সাহেব তাড়াতাড়ি করে নিচে এসে দেখে ঠিকই তার বাবা এসেছে। রুয়াদ তড়িঘড়ি করে তার বাবার পাশে দাঁড়াতেই হান্নান মজুমদার মেয়েকে বুকে টেনে নেয়। মায়া চৌধুরী এতক্ষণ হান্নান মজুমদার সাথে কথা বলছে, একদম হুট করে এসে চমক দিয়েছে সবাইকে। রুয়াদ তার বাবাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। মা আসেনি? চারপাশে উকি দেয় রুয়াদ। মেহেরুবা আসেনি
বাসা খালি পড়ে থাকবে সেজন্য। তার খুব ইচ্ছে হয়েছে ২ মেয়েকে প্রাণ ভরে দেখবে। আর ঠিক এ কারণেই পাঠিয়েছে হান্নান মজুমদারকে। রুয়াতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তিনি। না, আসেনি।